অর্থবছর শুরু হচ্ছে এপ্রিলে, র্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। 5.5 মাস শূন্য থাকার পর দুদকের কমিশন গঠন, নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক উন্নয়নের আশাবাদ। পৃথিবীর সারা দেশেই দলীয় ব্যক্তিদের নিয়োগ হয় রিজভি, নতজানু পররাষ্ট্রনীতি আর নয়, মাহদি আমিন। আসসালামু আলাইকুম, সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আইগাস ইউনাইটেড শিরোনাম, এবার জানাবো পুরো খবর। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসআরবি আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত আইনে র্যাবের জনবল, ক্ষমতা, কর্তৃত্ব, তহবিল, সম্পত্তি ও রেকর্ড এইচআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। একই বৈঠকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2028-29 অর্থবছর জুলাই-জুনের বদলে হবে এপ্রিল-মার্চ, আর আগামী 27-28 অর্থবছর 9 মাসে শেষ করা হবে। অন্যদিকে কাঁচামরিচ ও টমেটোর দাম সহনীয় রাখতে আমদানিতে শুল্ক কর 61% থেকে কমিয়ে 20.5% করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন কমিশন গঠন করেছে সরকার। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগ পাওয়া অপর দুই কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত সচিব ডক্টর জাহাঙ্গীর আলম খান এবং সাবেক কর কমিশনার ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া। নতুন দুদক চেয়ারম্যান একেএম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের বিচারপতি পদ থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসরে যান। গত 3 মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান ও 2 কমিশনার পদত্যাগ করবার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাবের এইস বিন আবিয়া। চিঠিতে বলা হয়েছে, ভ্রাতৃপ্রতিম দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌদি সফর ভূমিকা রাখবে। সফরের মূল লক্ষ্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক মতবিনিময় করা। গত 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের অনুমান নির্ভর প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। সোমবার দুপুরে সচিবালয়ে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সভা শেষে এসব কথা জানান তারা। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে ছিল ব্যস্ততা। অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী। এ সময় গত 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী বলেন, অনুমান নির্ভর প্রতিবেদনের ওপর সরকার নির্ভর করতে পারে না। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। অর্থমন্ত্রী জানান, আলোচনা পর্যালোচনা শেষে চলতি বছরই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে।
আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, এবছরের মধ্যে হবে, সবই হবে। পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর বিস্তারিত তথ্য দেওয়ার কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। শাপলা চত্বরে গণহত্যা মামলার আসামি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রাতে এই তথ্য জানা যায়। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত 27 জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার অন্যতম আসামি আজিজ। স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার মাধ্যমে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন কথা বলেছেন। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। ইফতেখার রেজার রিপোর্ট। ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন, রাষ্ট্রের আমূল সংস্কার, টেকসই সামাজিক উন্নয়ন ও ধর্মীয় সামাজিক সংস্কৃতি, সম অধিকার সহ বিএনপির 31 দফা ইস্তেহার সরকারের 6 মাসে কতটা বাস্তবায়ন হয়েছে, এসব নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মতবিনিময়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ মতবিনিময়ে সরকারের 6 মাসের কাজের ফিরিস্তি তুলে ধরেন কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বিএনপি নির্বাচিত সরকার বিশ্বাস করে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে বিশ্বের প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে সমতা, ন্যায্যতা এবং মর্যাদা। আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো কোনো হস্তক্ষেপের ক্ষমতা নাই। জনগণের ক্ষমতায় তো রাজনৈতিক দল যেহেতু আজকে রাষ্ট্র পরিচালনা রয়েছে, জনগণের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের উপর ভিত্তি করে সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করি সামনের দিকে এগিয়ে যাবে এই বাংলাদেশ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে ধ্বংসস্তূপ অপসারণের এক ধাপ পার করেছে সরকার। প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। দলীয় বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, যোগ্যতার ভিত্তিতে পৃথিবীর সব দেশেই দলীয় ব্যক্তিদের নিয়োগ হয়। এই স্পয়লার সিস্টেম পৃথিবীর বহু দেশে আছে, গণতান্ত্রিক দেশে আছে। আপনাদের দেখার বিষয় বা গণমাধ্যমের যে বিষয়টি দেখার, যে সে ওই জায়গার জন্য কোয়ালিফাইড কিনা, তার কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয় বা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, আলমা মাটার যেটাই বলি না কেন, সেখান থেকে তার ডিগ্রি আছে কিনা, সে কমপক্ষে তার স্ট্রং কমন সেন্স আছে কিনা, এগুলো হচ্ছে বিবেচ্য বিষয়, কিন্তু এবং সে কাজ করার যোগ্য কিনা। পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তার অনেক কুকর্মের তথ্য আপনারাই প্রকাশ করেছেন। তিনি একজন আসামি। আইনি প্রক্রিয়ায় যাতে তিনি খুব কোনো সুবিধা না পান, সেই জন্য সেখানকার আইনি প্রতিষ্ঠানকে পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। সকল প্রতিকূলতা পেরিয়ে সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মঙ্গলবার এলএনজিবাহী নতুন কার্গো আসছে বলে জানিয়েছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আরপিজিসিএল। আজ এই তথ্য জানায় সংস্থাটি। এদিকে সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ আবার শুরু হয়েছে। সোমবার বিকেল 5টার দিকে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে FSRU এলএনজি মজুদ শেষ হয়ে গেলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর আজ নতুন কার্গো আসার পর পুনরায় সরবরাহ শুরু হলো। কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে এক্সিলারেট এনার্জি চালিত অপর ভাসমান টার্মিনাল থেকেও সক্ষমতার চেয়ে কম গ্যাস সরবরাহ হচ্ছিল। এ সময় সামিটের সরবরাহ বন্ধ হওয়ায় গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করে। রাজধানীতে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির মহিলা বাস সার্ভিস। মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের উদ্বোধন করা হবে। গোলাপি রঙের এই বাসের চালক এবং কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করবার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে চলবে এই বিশেষ বাস।
এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন পেতে হলে সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে। অটোরিকশার নিবন্ধন দেবে সিটি কর্পোরেশন এবং রাজধানীর ৮টি জোনে ভাগ করে ভিন্ন ভিন্ন রঙে চলবে এসব রিকশা। পরবর্তীতে জোন সংখ্যা পর্যায়ক্রমে ১৩টি করা হবে। সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার সংক্রান্ত সভা শেষে এসব কথা জানান তিনি। এ সময় মীর শাহে আলম আরও জানান, বিদ্যুৎ সাশ্রয়ে পৌরসভা সহ সরকারি দপ্তরগুলিতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, উপদেষ্টা থাকাকালীন সুযোগ থাকলেও নানান রকম সীমাবদ্ধতায় বেশ কিছু করা তার পক্ষে সম্ভব হয়নি। অনুষ্ঠানে জুলাইয়ে অবদান রাখা সাংবাদিকদের চাকরি হারানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। জুবায়ের প্রধানের রিপোর্ট। জুলাইয়ের সেই উত্তাল সময়ে বিবেকের তাড়নায় যেসব গণমাধ্যম কর্মী তৎকালীন স্বৈরশাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্য প্রকাশে নির্ভীক ছিলেন, তাদের মধ্যে কিছু সংখ্যকের অংশগ্রহণে সাংবাদিকের চোখে জুলাই অনুষ্ঠানের আয়োজন করে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স ডিজিএ। জুলাইয়ের পরে যে সংগ্রামটা, জুলাইয়ের সে সময়কার সাংবাদিকতার চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। আর এমন একটা শক্তির এগেনস্টে সবাই রিপোর্ট করতেছে, তার এগেনস্টে লেখা মানে হচ্ছে আপনি একটা ধর্মযুদ্ধে নামা। যারা ন্যায়ের পক্ষে ছিল তারা জয় হয়েছে। ব্রিলিয়ান্ট, মানে জুলাই সময় যারা জার্নালিজম করেছেন তারা তাদের ভয়টাকে পকেটের মধ্যে রেখে গেছিলেন। জুলাই বিপ্লবের পক্ষে যে সমস্ত সাংবাদিকরা ভূমিকা রেখেছেন, বিভিন্ন গণমাধ্যম থেকে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। সরকারকে বড় দায়িত্ব পালন করতে হবে। সরকার যদি পালন না করে, তাহলে জুলাই যদি ব্যর্থ হয়, তাহলে এই জুলাই আবার ফিরে আসবে। এই সময় 16 জুলাইয়ের প্রতিবন্ধকতা মারিয়ে এনটিভির সাহসী ভূমিকার কথা তুলে ধরেন এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন। উঠে আসে রংপুরে আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। গুলি করছে পুলিশ, ছাত্ররা দৌড়াদৌড়ি করছে, এরকম একটি অবস্থা। সিদ্ধান্ত নিলাম অন্যান্য কলিগদের সাথে কথা বলে আমি সরাসরি লাইভে চলে গেলাম। এই আবু সাঈদকে গুলি করে হত্যার দৃশ্যটা আমরা শুধুমাত্র এনটিভি লাইভে প্রচার করেছি। গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন করা হলেও এর সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় এই কমিশনের দাবিও আড়ালে পড়ে গেছে। সাংবাদিকদের সুরক্ষা আইন সহ অনেকগুলা ভালো পলিসি এসেছিল, সেগুলা এই সরকারের বাস্তবায়ন করা যাতে সরকার করে, সেই কমিশন অনুযায়ী সেই দাবি আমরা জানাচ্ছি। এখন টিভির 4 জন সাংবাদিকের কথা আমরা পার্লামেন্টে বলেছি। তাহলে এই কাজগুলো যাতে, এই হয়রানিগুলো যাতে না করা হয়, সাংবাদিকদের সুরক্ষা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। অনুষ্ঠানে স্বাধীন গণমাধ্যমের পাশাপাশি দেশের স্বার্থে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। বিগত 17 বছরে স্বার্থবিরোধী নানা সিদ্ধান্তের কারণে দেশ পিছিয়ে পড়েছে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপি সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সোমবার দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আয়োজিত তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী এ সময় আরও বলেন, দীর্ঘ সময়েও প্রতিবেশী দেশের কাছ থেকে তিস্তা পানির ন্যায্য হিসা আদায় করতে না পারা বড় ব্যর্থতা। তিনি জানান, তিস্তা চুক্তির বিষয়ে ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনার পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেও সরকার দ্রুত এগিয়ে যেতে চায় বলেও জানান মন্ত্রী। তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছে, যেহেতু খুব ডিমান্ড আছে, প্রত্যাশার জায়গা এত বেশি, বিশেষ করে উত্তরাঞ্চলের 5-6টা জেলার মানুষের। আমরা যদি এটা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, না পারি, সে এলাকার মানুষ এতদিন পর্যন্ত যে পরিবার ক্ষতিগ্রস্ত বা সমস্যার মধ্যে রয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি এবং সমস্যা দিন দিন বাড়তে থাকে। বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করবার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে শিক্ষামন্ত্রী জানান, ভিসা প্রক্রিয়া সহজ হলে দেশি বিদেশি শিক্ষার্থীদের এদেশে পড়াশোনার হার বাড়বে।
বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ভিসা নীতি সহজ করবার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সরকারের 6 মাসের শিক্ষা খাতের উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগ ও তাদের প্রশিক্ষণের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। নিবন্ধনের আওতায় আসছে রাজধানীর হকাররা। দিতে হবে নিবন্ধন ফি এবং মাসিক খরচ। এছাড়া স্থানীয় সরকার বিভাগের চূড়ান্ত করা বিধিমালা আগামী 2 সপ্তাহের মধ্যে দক্ষিণ সিটিতে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রশাসক আব্দুস সালাম। সোমবার বিকেলে নগর ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন প্রশাসক। রাজধানীর মূল সড়কে যান চলাচল বন্ধ করে হকার বসতে নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়ে তিনি বলেন, পুরো ফুটপাত নয়, বরং পথচারীদের জায়গা রেখে দোকানের নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিবে সিটি কর্পোরেশন ও ডিএমপি। নীতিমালা অনুযায়ী হকারদের নিবন্ধন ফি থাকবে 5,000 টাকা, প্রতি বছর নবায়ন ব্যয় 2,500 টাকা এবং মাসিক ফি দিতে হবে 3,000 টাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানে না বাংলাদেশ। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সোমবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমিনুল ইসলাম। তামজিদ সুমনের রিপোর্ট। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2013 সালে মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে আসেন এবং সরকারের কাছে ফাঁসির সাজা স্থগিত চান, সেই সাথে আপিলও করেন। সোমবার আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলায় আপিল গ্রহণযোগ্য হবে কিনা তার শুনানির দিন ধার্য ছিল, কিন্তু এদিন জানা যায় আপিল বিভাগে ফাঁসির রায় 1 বছরের জন্য স্থগিতের আবেদন করেছেন তিনি। সেই সাথে সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী কমপ্লিট জাস্টিস চেয়েছেন তিনি। আমরা কাউকে টার্গেট করে আমাদের শুনানি না, আমরা আইন অনুযায়ী যেটুকুন যা বক্তব্য তাই। আইন অনুযায়ী কোনো আপিল 30 দিনের পরে মেনটেনেবল না। এই পর্যন্ত ট্রাইব্যুনালের জাজমেন্টের বিরুদ্ধে 30 দিন পরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো আপিল এই পর্যন্ত গ্রহণযোগ্য হয় নাই, এবং আমরা বিশ্বাস করি যে এই আপিলটিও যেটা মৌলানা আবুল কালাম আজাদ ফাইল করেছেন এইটিও রক্ষণীয় নয় এবং এটিও ডিসমিস হবে। বাংলাদেশের ইতিহাসে কোনো নজির নেই, বিশ্বের ইতিহাসেও সেরকম কোনো নজির নেই যে সমস্ত জায়গায় কমন ল অ্যাপ্লিকেবল, যে কোনো আসামিকে এভাবে না শুনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমাদের মৌলানা আবুল কালাম আজাদের কেসের ক্ষেত্রে আমরা যেটা বলবো, ওনার উপরে অন্যায় করা হয়েছিল সে সময় মৃত্যুদণ্ড দিয়ে, সেটার আমরা ন্যায় বিচার চাই। এদিন শেখ হাসিনার প্রসঙ্গ উঠে আসে। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছে তা এখনও জানে না বাংলাদেশ। আইনি লড়াইয়েই তাকে ফেরানো হবে বলেও জানান তিনি। আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। আমরা আইনি লড়াই করে আনার জন্যই তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের বিভিন্ন খাতে 1,000 কোটি টাকা বিনিয়োগ করবার ইচ্ছা প্রকাশ করে এজন্য সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আমিরাত থেকে বাংলাদেশ সফররত ব্যবসায়ীরা প্রতিনিধি দল এর আগে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে দেখা করে বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানান। ব্যাংক, ড্রাই ফুড প্রসেসিং শিল্প, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন খাতে তারা বিনিয়োগের আগ্রহ জানান। আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা চালানো এবং দূতাবাসে রাজনৈতিক নেতাদের না দিয়ে দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসী ব্যবসায়ীরা। সৌদি আরবে মাল্টিপল এন্ট্রি বা একাধিকবার প্রবেশের ওমরা ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা ও শর্ত জারি করেছে সৌদি আরব। এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানান, নতুন নিয়ম অনুযায়ী মাল্টিপল ভিসার মেয়াদ 1 বছর হলেও ওমরা যাত্রীদের প্রতিবার দেশটিতে প্রবেশের পূর্বে নিবন্ধিত সার্ভিস প্যাকেজ বুকিং ও ওমরা পারমিট বা অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত জুলাই মাসে চালু হওয়া এই একাধিকবার প্রবেশের ওমরা ভিসার ইস্যুর তারিখ থেকে 1 বছরের জন্য বৈধ থাকে। এর আওতায় ভিসা ধারণকারীরা 1 বছরের সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবার সুযোগ পান।
মন্ত্রণালয় জানিয়েছে, ওমরা পালনকারীদের ভ্রমণ সহজ করতে এই ভিসা সুবিধা দেওয়া হলেও অন্যান্য নিয়ম একই থাকছে। মালয়েশিয়ায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভির মালয়েশিয়ার স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, শনিবার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের পিঠাঘর রেস্তোরাঁর হলরুমে এই আয়োজন করা হয়। মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জিয়া সাইবার ফোর্সটির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সৌদি আরব পশ্চিমাঞ্চল জিয়া সাইবার ফোর্সের ৩ নেতা মনোনীত হওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় আয়োজিত অনুষ্ঠানে জিয়া সাইবার ফোর্স সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির ৩ সদস্য মোহাম্মদ তসলিম উদ্দিনকে সহসভাপতি, মোজাম্মেল হোসেনকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং রাশেদুল আমিন চৌধুরীকে সহ আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নবনির্বাচিত ৩ নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া সাইবার ফোর্স সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ, পরের মাসেই চীনের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। ২ প্রতিযোগিতার জন্যই একই দল রাখা হয়েছে। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, তার ডেপুটি হিসেবে রয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। দলে রয়েছেন শারমিন সুলতানা, সোভানা মোস্তারের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এশিয়ান গেমসের প্রথম কোয়ার্টার ফাইনালে স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরেকবার। অর্থবছর শুরু হচ্ছে এপ্রিলে, র্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। ৫.৫ মাস শূন্য থাকার পর দুদকের কমিশন গঠন, নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক উন্নয়নের আশাবাদ। পৃথিবীর সারা দেশেই দলীয় ব্যক্তিদের নিয়োগ হয় রিজভি, নতজানু পররাষ্ট্রনীতি আর নয়, মাহদি আমিন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntbbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।